মারণ ব্যাধি ক্যান্সারেরও নকল ওষুধ বিক্রি হচ্ছে বাজারে। রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ জব্দ, গোডাউন সিলগালা, আটক ৩। ওষুধের মার্কেটে যারা অসাধু ব্যবসায়ী আছেন তারা আসলে হেন কোনো অপরাধ নেই তারা করেন না। এর পিছনে কারা দায়ী বা কোন কোন চেইনগুলি কাজ করছে, আমরা আশা করছি যে তদন্ত হলে পুনঃতদন্ত হলে এই বিষয়টা পুরো বেরিয়ে আসবে। গ্রাহক পর্যায়ে যাচাইয়ের সুযোগ না থাকায় বাড়ছে ভয়াবহতা। ওষুধে কাজ করলো না, কোনো পাবলিকের এবং কোনো নাই যে ল্যাবরেটরি নাই যেখানে আমরা ওটা টেস্ট করতে পারবো। যাচাই বাছাই করার মতো কোনো পদ্ধতি আমার কাছে নাই। ডাক্তারদের আসলে সচেতন হওয়া দরকার। রোগীরও ঠিক একইভাবে এমনি ধারাবাহিকভাবে ওষুধ গ্রহণ করছেন, ওনার ওষুধটা যখন হঠাৎ কাজ করছে না, ওনাকে ওষুধ ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বুড়িগঙ্গার দুপাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চললেও বন্ধ হয়নি দূষণ, দায়ীদের বড় অঙ্কের জরিমানার পরামর্শ। একাদশ সংসদের এমপিদের শপথ বৈধ, চ্যালেঞ্জের রিট খারিজ। ষড়যন্ত্র নস্যাৎ হলো মন্তব্য অ্যাটর্নি জেনারেলের, আপিল করবেন রিটকারী। বাংলাদেশের জন্য উন্মুক্ত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার, সুযোগ বাড়ছে প্রশিক্ষিত কর্মীদের। দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠকে মিলেছে আশ্বাস। অভিজ্ঞ বলেই সড়কে শৃঙ্খলা ফেরানোর দায়িত্ব দেওয়া হয়েছে শাহজাহান খানকে, সংসদে ওবায়দুল কাদের। সমাধানের প্রতিশ্রুতি সাবেক মন্ত্রীর। বাংলাদেশের দুর্ঘটনার রেট আরো কমে যাবে, এই দায় দায়িত্ব নিয়েই কিন্তু আমি কথা বলছি স্পিকার। এবং বহরমপুরে গ্রামবাসী বিজিবি সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনা অনাকাঙ্ক্ষিত। ঠাকুরগাঁওয়ে বিজিবি মহাপরিচালক, ভবিষ্যতে দুপক্ষকেই সতর্ক থাকার আহ্বান। মরণব্যাধি ক্যান্সার সহ বিভিন্ন রোগ নিরাময়ের নকল ওষুধে সয়লাব বাজার। নতুন মোড়কে বিক্রি হচ্ছে মেয়াদোত্তীর্ণ ওষুধও। রাজধানীর মাহমুদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মিলেছে এসব ওষুধ। এ সময় 3টি ফার্মেসি ও এগুলোর গোডাউন সিলগালা করে দেয় র্যাব। এছাড়া আটক 3 জনের 2 জনকে কারাদণ্ড দেওয়া হয়। এদিকে জব্দ করা ওষুধগুলো ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার রাজধানীর কলেজ গেট এলাকায় বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালায় র্যাব ও ওষুধ প্রশাসনের যৌথ দল। আশেপাশের হাসপাতালে অস্ত্রোপচার সহ বিভিন্ন চিকিৎসায় হরহামেশাই ব্যবহার হয় এমন সংবেদনশীল ওষুধে মিলছে গলদ। এক পর্যায়ে সন্ধান মেলে অবৈধ ওষুধের গোডাউনের। এখানকার চিত্র দেখে অনেকটা হতবিম্ব হয়ে পড়েন খোদ ওষুধ প্রশাসনের পরিচালক। 2টি ফার্মেসির গোডাউনই পাওয়া যায় প্রায় কোটি টাকার সরকারি ওষুধ। পঙ্গুর সামনের কিছু কিছু মানুষ আসে আমাদের মার্কেটের সবার কাছেই বিক্রি করে, যে আমরা যে একা কিনি তারাও না। একটি মহল ওষুধ ব্যবস্থাপনাকে ধ্বংস করে দিচ্ছে স্বীকার করলেও কিভাবে দায় এড়াবেন ওষুধ প্রশাসনের কর্তারা, এমন প্রশ্নে ঘুরে ফিরে একই উত্তর। জনবল সংকটে ভুগছে অধিদপ্তর। আমাদের যে তদারকির যে ব্যবস্থাপনা, আমাদের যদি আমি আসলে আপনাকে এক্সাম্পল দিই, আমাদের এখনো পর্যন্ত আমাদের 64টি ডিস্ট্রিক্টে একজন করে ওষুধ তত্ত্বাবধায়ক নিয়োগ দিতে পারিনি। র্যাব জানায় একটি চক্র নিজেরাই ওষুধ তৈরি করে নামী কোম্পানির মোড়কে তা বাজারে ছাড়ছে। এদের দৌরত্বে ওষুধের বাজার হচ্ছে লাগামহীন। এখানে কিছু নকল ওষুধ, যেগুলি বিশেষ করে ক্যান্সারের ওষুধ, যে ওষুধগুলো এখানে লোকালি তৈরি করা হয়েছে বিদেশি নাম দিয়ে। ওষুধের মার্কেটে যারা অসাধু ব্যবসায়ী আছেন তারা আসলে হেন কোনো অপরাধ নেই তারা করেন না। এর পিছনে কারা দায়ী বা কোন কোন চেইনগুলি কাজ করছে, আমরা আশা করছি যে তদন্ত হলে পুনঃতদন্ত হলে এই বিষয়টা পুরো বেরিয়ে আসবে। ওষুধ ব্যবস্থাপনায় শৃঙ্খলা না ফেরা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। খুচরা বিক্রেতা থেকে গ্রাহক পর্যায়ে কোথাও যাচাইয়ের সুযোগ না থাকায় নকল ওষুধে সয়লাব বাজার। এতে নিজের অজান্তেই রোগ মুক্তির বদলে বাড়ছে মৃত্যু ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন, তুলনামূলক বেশি দাম আর দীর্ঘমেয়াদে সেবন করতে হয় এমন ওষুধের ক্ষেত্রে নকলের ঝুঁকি বেশি। তাই দরকার সর্বস্তরের সচেতনতা। বিষয়টি আমলে নিয়ে চলমান অভিযানের পাশাপাশি আরও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে কর্তৃপক্ষ।
রাজধানীতে গত কয়েকদিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে নিয়ন্ত্রণহীন ওষুধের বাজার। প্রায় প্রতিটি অভিযানেই মিলছে নকল ওষুধ। ইনসুলিন, ক্যান্সার প্রতিরোধক, রক্তচাপ নিয়ন্ত্রণ কিংবা অস্ত্রোপচারে ব্যবহৃত হয় এমন ওষুধই তালিকায় বেশি এগিয়ে। আর এক্ষেত্রে ট্যাবলেট কিংবা ক্যাপসুলের চেয়ে বেশি ধরা পড়ছে ইনজেকশন। রাজধানীর ফার্মেসিগুলো ঘুরে দেখা যায় গ্রাহক পর্যায়ে মান যাচাইয়ের সুযোগ না থাকায় একরকম অন্ধবিশ্বাসেই ওষুধ কিনতে হচ্ছে তাদের। সরকারের উচিত পাবলিক যে সরাসরি কোনো ল্যাবরেটরিতে করতে পারে, এটাকে পরীক্ষা নিরীক্ষা করতে পারে। যাচাই বাছাই করার মতো কোনো আমার কাছে নাই, ধারণা আমার কাছে নাই। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘমেয়াদে গ্রহণ করতে হয় এমন ওষুধই নকলের টার্গেট। সঙ্গে আছে অপারেশনে নিয়মিত ব্যবহৃত হয় এমন ওষুধ যার দাম একটু বেশি। বাংলাদেশের ওষুধ বাজার খুবই ভালনারেবল, মানে খুবই মানে নকল ওষুধে ভরে যাওয়ার সম্ভাবনাটা অনেক, এবং এটা আতঙ্কিত হওয়ার মতো না। রাষ্ট্রীয় উদ্যোগ এগুলো নিয়ন্ত্রণ করার জন্য নেওয়া হয়েছে। একই সঙ্গে আমাদের দিক থেকে আমরা বলবো যে ডাক্তারদের আসলে সচেতন হওয়া দরকার। রোগীরও ঠিক একইভাবে এমনি ধারাবাহিকভাবে ওষুধ গ্রহণ করছেন, ওনার ওষুধটা যখন হঠাৎ কাজ করছে না, ওনাকে ওষুধ ডাক্তারের পরামর্শ নেওয়ার প্রয়োজন। সঙ্গে সঙ্গেই ওষুধ প্রশাসন বলছে একটি সংঘবদ্ধ চক্র এর সঙ্গে জড়িত। কাজ চলছে শেকড় সহ তুলে ফেলার। আমাদের এই দেশ থেকে এই কুচক্রী মহলদের আমরা আইডেন্টিফাই করব এবং আমরা প্রতিনিয়তই আসলে আমাদের এই অভিযান প্রতিনিয়ত চলবে। আমরা আসলে শেষ দেখে ছাড়ব। ওষুধের মান যাচাইয়ে নতুন কোনো পদ্ধতির কথা ভাবছে বলেও জানান তারা। ভেজাল কিংবা নকল ওষুধের বিরুদ্ধে চলমান এসব অভিযান স্বল্প মেয়াদে হয়তো কিছু সুফল এনে দিতে পারে, তবে দীর্ঘমেয়াদে সুফল পেতে যথাযথ আইন আর তার সঠিক প্রয়োগ জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। বুড়িগঙ্গার দুপার দখলমুক্ত করতে ফের শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। আজ চতুর্থ দফায় বসিলা এলাকায় অভিযান চালায় বিআইডব্লিউটিএ। গুঁড়িয়ে দেওয়া হয় একের পর এক বহুতল ভবন। তবে আইনি জটিলতায় 10 তলা একটি ভবন ভাঙা থেকে সরে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এভাবেই ভেঙে গুড়িয়ে দেয়া হচ্ছে বুড়িগঙ্গা পাড়ের একের পর এক ভবন। নদী দখল করে নির্মাণ করা এসব স্থাপনা বছরের পর বছর দাঁড়িয়ে থাকলেও এবার আর শেষ রক্ষা হলো না। তবে আইনি জটিলতায় এ দফায় টিকে গেছে বসিলার এই 10 তলা ভবনটি। ভবনটি বসিলার অনেক পুরানো হাইক্কা খাল ও বুড়িগঙ্গার মোহনায় নির্মাণ করা হয়। এ সময় আশেপাশের কয়েকটি একতলা ভবন ও কারখানা উচ্ছেদ করলেও 10 তলা ভবনটি এড়িয়ে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভবনটির রাজুক ও বিআইডব্লিউটি এর অনাপত্তিপত্র নেই বলেও জানা যায়। ভবনটি একেবারে হাইক্কা খালের মুখে অবস্থিত এবং ভবনটিতে রাজুকের কোনো অনুমোদন তারা দেখাতে পারেনি। তাদের রাজুকের প্ল্যান নেই। বিআইডব্লিউটি এরও কোনো পূর্ব অনুমতি গ্রহণ করেনি, অনাপত্তি গ্রহণ করেনি। এর পার্শ্ববর্তী বেশ কয়েকটি ভবনের অংশবিশেষ, বেশ করে যেগুলো আপনার ওয়াকওয়ের একদম কাছে লাগানো ছিল, ম্যাজিস্ট্রেটের নির্দেশে সেগুলো উচ্ছেদ করা হয়েছে। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান জায়গাটা বিআইডব্লিউটি এর নয়। যেহেতু এখানে জায়গাটি ম্যাপে আমাদের না, নদীর না, এবং যৌথ জরুরি বিষয়গুলো হয়নি, সুতরাং এই জায়গার স্থাপনা সেগুলি এই মুহূর্তে আমাদের ভাঙনের আওতায় নেই বলে আমি বলে দিয়েছি। এর আগে 3 দফায় প্রায় 1600 আবাসিক ভবন ও কারখানা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটি। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। একাদশ সংসদের এমপিদের শপথ বৈধ বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত আদেশে বলেন, 10ম সংসদের এমপিদের মেয়াদ শেষের আগে একাদশ সংসদের এমপিরা শপথ নিলেও কার্যভার গ্রহণ করেননি। এ সংক্রান্ত এক রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত। অ্যাটর্নি জেনারেল বলেন, এ আদেশে একটি মহলের ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে। আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন রিটকারী। বাক্য পাঠ করানো হবে। 30 ডিসেম্বরের নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর একাদশ সংসদ গঠন করে আওয়ামী লীগ। এই সংসদের এমপিরা শপথ নেন 3রা জানুয়ারি, আর 30 জানুয়ারি বসে প্রথম সংসদ অধিবেশন। রিটকারীর আইনজীবীর দাবি 10ম সংসদ সদস্যদের মেয়াদ ছিল 28 জানুয়ারি পর্যন্ত। এর আগেই একাদশ সংসদ সদস্যদের গেজেট প্রকাশ ও শপথ নেওয়া ছিল অবৈধ। রিটকারীর এই আবেদন আমলে নেননি উচ্চ আদালত। আদালত বলেছেন, 10ম সংসদের এমপিদের মেয়াদ শেষের আগে একাদশ সংসদের এমপিরা শপথ নিলেও সংসদ বসেছে মেয়াদ শেষের পর। 3রা জানুয়ারি শপথ গ্রহণ করেছেন ঠিকই, একাদশ সংসদ যখন অধিবেশন শুরু হলো এবং অধিবেশনে যোগদানের মাধ্যমেই তারা তাদের সংসদ সদস্য হিসেবে কার্যভার গ্রহণ করেছেন। শপথ নেওয়ার মাধ্যমে তারা
কোনো রকম আইন ভঙ্গ করেননি। এমপিদের শপথ নিয়ে একটি মহল ধূম্রজাল সৃষ্টির পায়তারা করেছিল অভিযোগ করে অ্যাটর্নি জেনারেল বলছেন উচ্চ আদালতের এই আদেশে তার অবসান হলো। নির্দিষ্ট সময়ের ভিতরে যেরকম নির্বাচন হওয়া প্রয়োজন, সংবিধানের বিধান মতন শপথ নেওয়া প্রয়োজন, যে একটি বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করেছিল সেটা পরিসমাপ্তি ঘটলো। এদিকে এই আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন রিটকারের আইনজীবী। প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন, ক্যাবিনেট মিটিং হয়েছে, মন্ত্রিসভার বৈঠক হয়েছে, সুতরাং তো কার্যকর গ্রহণ করেছে। এটা এখন কি পদক্ষেপ নেবেন? এখন এই ব্যাপারে আপিলে যাব। এমপিদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে গত মাসে রিটটি করেন বিএনপি সমর্থক এক আইনজীবী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার বাংলাদেশের জন্য উন্মুক্ত হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। আরব আমিরাতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় বৈঠকে এমন আশ্বাস মিলেছে বলে জানান তিনি। স্থানীয় সময় সোমবার দুপুরে সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে বৈঠক করেন দেশটিতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করেন তারা। বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য সহ প্রধানমন্ত্রীর মেয়ে সাইমা ওয়াজেদ হোসেনও বৈঠকে উপস্থিত ছিলেন। পরে রাজ পরিবারের সদস্যদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আবু ধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানও আলাদাভাবে দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। এসব আলোচনায় বাংলাদেশের জন্য সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারে সুযোগ সুবিধা বাড়ানো সহ দ্বিপক্ষীয় নানা ইস্যু উত্থাপিত হয় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। নেত্রী চেয়েছেন যে আমাদের যে ওয়ার্কার্স আছে তাদের কাজ করার সুযোগ দেওয়া। বলেছেন যে আমাদের ওয়ার্কাররা খুব হার্ড ওয়ার্কিং অ্যান্ড হাইলি ইন্টেলিজেন্ট। সুলতান সেটা, খলিফা সেটা স্বীকার করেছেন, বলছেন যে হ্যাঁ, তারা সবাই স্বীকার করেছেন। আর বলছেন যে আপনাদের দুয়ার খোলা। আমরা বলছি শুধু লেবার না, আমাদের প্রফেশনাল আছে, 17 ধরনের ক্যাটাগরির লোক আছে। বলছেন অল ডান। 2021 সালে আমরা উচ্চ মধ্য আয়ের দেশ হতে চাই, 41 সালে আমরা উন্নত। উনি বলছেন যে রোড ম্যাপ থাকলে, কমিটমেন্ট থাকলে আপনি 25 বছরের প্রোগ্রাম করেন, উই আর উইথ ইউ, আমরা আপনাদের সাথে আছি, এবং যে যে ক্ষেত্রে দরকার আমরা আপনাদের পার্টনার। অভিজ্ঞ বলেই পরিবহন শ্রমিক নেতা ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের নেতৃত্বে সড়কে শৃঙ্খলা ফেরাতে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সন্ধ্যায় একাদশ জাতীয় সংসদের চলমান প্রথম অধিবেশনে প্রশ্নোত্তরে একথা বলেন তিনি। পরে শাহজাহান খান সড়কে দুর্ঘটনা কমিয়ে আনার আশ্বাস দেন। কত লোক অ্যাক্সিডেন্টে মারা যায়? গত বছর 29শে জুলাই কুর্মিটলায় সড়ক দুর্ঘটনায় 2 শিক্ষার্থীর মৃত্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাস্যোজ্জ্বল প্রতিক্রিয়া ব্যক্ত করে সারা দেশে সমালোচিত হন তৎকালীন নৌ পরিবহন মন্ত্রী ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন নির্বাহী সভাপতি শাহজাহান খান। এর প্রেক্ষিতেই শুরু হয় সড়কে শিক্ষার্থীদের আন্দোলন। এরই ধারাবাহিকতায় সরকার সড়কে নিরাপত্তা ফেরাতে শিক্ষার্থীদের দাবিও মেনে নেন। দুর্ঘটনা বন্ধ হয়ে যাবে। সম্প্রতি সড়ক দুর্ঘটনা আবারও বেড়ে যাওয়ায় নড়ে চড়ে বসেছে প্রশাসন। রোববার সারা দেশে সড়ক পরিবহনে শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনা রোধে শাহজাহান খানের নেতৃত্বে 15 সদস্যের কমিটি গঠন করে সরকার। এরপরই বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে শুরু হয় আলোচনা সমালোচনা। এ বিষয়ে সোমবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে ওবায়দুল কাদের বলেন, অভিজ্ঞতার কারণেই শাহজাহান খানকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি দেখব এই কমিটি সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে, সড়কে পরিবহনে শৃঙ্খলা আনয়নে তারা সবাই মিলে সুপারিশ মালা এবং রিপোর্টটি কিভাবে পেশ করেন। এখানে ব্যক্তি বিষয় না, একজনই তো এটা এখানে রিপোর্টটি প্রণয়ন করবেন না। এখানে যেহেতু এক্সপেরিয়েন্সড মানুষ, সেজন্য তার নামটি এখানে প্রস্তাব করা হয়েছে। একই অধিবেশনে শাহজাহান খান সড়কের দুর্ঘটনা কমিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন। আমরা পর্যালোচনা করব, একটা আমরা প্রস্তাবনা নেব, আমরা কিছু কার্যকর ব্যবস্থা নেব, যেই কার্যকর ব্যবস্থার মধ্য দিয়ে আমি অন্তত ইনশাআল্লাহ আশা করি বাংলাদেশের দুর্ঘটনার রেট আরো কমে যাবে, আরো কমবে। এবং এই দায় দায়িত্ব নিয়েই কিন্তু আমি কথা বলছি স্পিকার। রোববার গঠিত এই কমিটিকে 14 কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। টার্মিনাল দখল, মালিক সমিতি দখল। তাহিয়া রুবাইয়াত, অপলা, সময় সংবাদ, ঢাকা।
চাকরিচ্যুত মেজর জিয়ার নেতৃত্ব জঙ্গিদের একটি দল ব্লগার অভিজিৎকে হত্যার সিদ্ধান্ত নেয়। এই জন্য রাজধানীর এলিফ্যান্ট রোডে বাসা ভাড়া করে আস্তানা গেড়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা। ঘটনার প্রায় 4 বছর পর এ মামলার চার্জশিটে উঠে এসেছে এমন তথ্য। সন্ত্রাস বিরোধী আইনে মামলার অনুমতির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চার্জশিটটি দাখিল করেছে কাউন্টার টেররিজম বিভাগ। 26শে ফেব্রুয়ারি বিজ্ঞান বিষয়ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের 4 বছর পূরণ হতে যাচ্ছে। তারপরও সরাসরি জড়িত 11 আসামির মধ্যে 5 জনের প্রকৃত নাম ও ঠিকানা সংগ্রহ করা সম্ভব না হওয়ায় তাদের বাদ দিয়ে 6 আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করছে কাউন্টার টেররিজম বিভাগ। কাউন্টার টেররিজম বলছে, চাকরিচ্যুত মেজর জিয়ার পরিকল্পনা ও সরাসরি তত্ত্বাবধানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মোজাম্মেল হোসাইন ওরফে সাইমনের নেতৃত্বে অভিজিতের অবস্থান রেকি করেছে সোহেল ও আকরাম। আর অভিযানের নেতৃত্ব দিয়েছে 2016 সালে গোয়েন্দা পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত মুকুল রানা। এরা সবাই আনসারুল্লাহ বাংলা টিমের সাথে জড়িত, কিন্তু এ সংগঠনের সাথে জড়িত না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে উস্কানি দেওয়ার অভিযোগে আসামি করা হয়েছে শফিউর রহমান ফারাবিকে। কাউন্টার টেররিজম জানাচ্ছে, হত্যা মিশন পরিচালনা করতে রাজধানীর এলিফ্যান্ট রোডে আস্তানা গেড়েছিল জঙ্গিরা। অপারেশনাল হাউস সেটি এলিফ্যান্ট রোডে তারা ভাড়া নিয়ে তারা অপেক্ষা করতে থাকে। তারপর তারা এক পর্যায়ে নিশ্চিত হয় যে ডক্টর অভিজিৎ রায় দেশে ফিরে এসেছে এবং তারা বইমেলাতেই মূলত তারা সেখানে প্রতিদিন যাওয়া আসা করতে থাকে। জঙ্গি বিরোধী তৎপরতার কারণে নিষ্ক্রিয় থাকায় মেজর জিয়াকে ধরা যাচ্ছে না বলেও জানিয়েছেন কাউন্টার টেররিজম প্রধান। মেজর জিয়া এবং সেলিম নামে তার যে আরেকজন সহযোগী অবস্থান সম্পর্কে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই, তবে আমরা নিশ্চিত হয়েছি সে আর সেই অর্থে সেইভাবে সক্রিয় নেই। কাউন্টার টেররিজম বিভাগ আরও জানিয়েছে, পলাতক আসামিদের ভবিষ্যতে গ্রেপ্তার করা গেলে সম্পূরক অভিযোগপত্র দেয়া হবে। সে ইতোমধ্যেই। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। ঠাকুরগাঁওয়ের বহরমপুরে গ্রামবাসী ও বিজিবির সংঘর্ষে 3 জন নিহতের ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন বিজিবি মহাপরিচালক। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে দুপক্ষকেই সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দুপুরে ঠাকুরগাঁও সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এর আগে বহরমপুরের বাসিন্দাদের একটি প্রতিনিধি দলের সঙ্গেও কথা বলেন বিজিবি মহাপরিচালক। গত সপ্তাহ থেকে গণমাধ্যমে আলোচিত ঠাকুরগাঁওয়ে গ্রামবাসী বিজিবি সংঘর্ষের ঘটনা। অবৈধভাবে ভারত থেকে গরু আনার অভিযোগে গত 12 ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ের বহরমপুরের হবিবুর রহমানের বাড়িতে অভিযান চালায় বিজিবি। এ সময় বেশ কয়েকটি গরু জব্দ করাকে কেন্দ্র করে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। গুলিবিদ্ধ হয়ে নিহত হন 3 জন। এ নিয়ে নানা আলোচনা সমালোচনার মধ্যে সোমবার জেলা সার্কিট হাউসে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন বিজিবি মহাপরিচালক। সংঘর্ষ ও নিহতের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করেন তিনি। যে ঘটনাটা হরিপুরে ঘটেছে সেটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেটা আমি এলাকার লোকজনের সঙ্গে মতবিনিময় করে যেটা জেনেছি, ওনাদের কাছেও জিনিসটা অনাকাঙ্ক্ষিত, আমাদের কাছেও বিষয়টা অনাকাঙ্ক্ষিত। ঘটনার পর হরিপুর থানায় বিজিবির পক্ষ থেকে 2টি মামলা দায়ের করা হয়। তবে নিহতদের স্বজনদের পক্ষ থেকে মামলা নেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। কয়েকদিন বহরমপুর টহল তৎপরতা জোরদার করে বিজিবি। সংঘর্ষের পর বিজিবির মামলা ও টহলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। যদিও ভবিষ্যতে সংঘর্ষ এড়াতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান বাহিনী মহাপরিচালক। ভবিষ্যতে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেই জন্য এলাকাবাসী এবং বিজিবি উভয়ই সতর্ক থাকবে এবং আমরা বিজিবি তরফ থেকে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে এই বিষয়ে তদন্ত করার জন্য এবং এই তদন্তের সুপারিশ অনুযায়ী আমরা প্রয়োজনীয় ব্যবস্থা ভবিষ্যতে গ্রহণ করব। সংঘর্ষের ঘটনা তদন্তে বিজিবির পাশাপাশি 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করা হয়েছে। সময় সংবাদ, ঠাকুরগাঁও। কাল থেকে শুরু হচ্ছে ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত নিজস্ব হল থেকে ফর্ম সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। স্বতন্ত্র জোট নামের একটি সংগঠন নিজেদের সাধারণ শিক্ষার্থী দাবি করে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছে বাম ছাত্র সংগঠনগুলো। ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা সহ 6 দফা দাবিতে এবার উপাচার্য কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে তারা। এতে একাত্মতা পোষণ করে ছাত্রদল। আমরা যেহেতু এই দাবির সাথে আমাদের একমত আছে, এই কর্মসূচির ব্যাপারে অবশ্যই আমাদের সমর্থন থাকবে। পাশাপাশি
আমরা নিজেরাও সাংগঠনিকভাবে আলাদাভাবে এই দাবিগুলি আদায়ের জন্য আমরা কর্মসূচি দিব। সরকার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা এক ধরনের নির্বাচন বান চালার চেষ্টা করছে। তারা এমন একটা পজিশন নিচ্ছে যেখানে শিক্ষার্থীরা এমন একটা পরিবেশে যায় যেখানে তারা নির্বাচন বয়কট করতে বাধ্য হয়। তো তারা এমন একটা পরিবেশ তৈরি করতে যাচ্ছে। সংগঠনগুলোর দাবি উড়িয়ে দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে গঠনতন্ত্র অনুযায়ী হবে নির্বাচন। দাবি দেওয়ার বিষয়ে অর্থাৎ নির্বাচন হলে হবে না একাডেমিক ভবনে হবে, এই কথা যদি আমরা বলি আমরা শিক্ষকরা নির্বাচন পরিচালনা করব, তাহলে এই ধরনের কথা শুনলেই আমার কাছে মনে হয় আমাদের নৈতিকতা প্রশ্নবিদ্ধ হবে। এটা আমরা কখনো গ্রহণ করব না। আর এদিকে ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে শরীফ নুরুল আম্বিয়াপন্থী জাসদের ছাত্র সংগঠন বিসিএল। তাদের সহসভাপতি প্রার্থী মাহফুজুর রহমান রাহাত, সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান বিজয়। স্বতন্ত্র জোট নামের আরও একটি সংগঠনও নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে। ইকরাম হুসাইন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। মরণব্যাধি ক্যান্সারেরও নকল ওষুধ বিক্রি হচ্ছে বাজারে। রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ জব্দ। গোডাউন সিলগালা, আটক ৩। বুড়িগঙ্গার দুপাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চললেও বন্ধ হয়নি দূষণ। দায়ীদের বড় অঙ্কের জরিমানার পরামর্শ। একাদশ সংসদের এমপিদের শপথ বৈধ, চ্যালেঞ্জের রিট খারিজ। ষড়যন্ত্র নস্যাৎ হলেও মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। আপিল করবেন রিটকারী। বাংলাদেশের জন্য উন্মুক্ত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের শ্রম বাজার। সুযোগ বাড়ছে প্রশিক্ষিত কর্মীদের। দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠকে মিলেছে আশ্বাস। এবং অভিজ্ঞ বলেই সড়কে শৃঙ্খলা ফেরানোর দায়িত্ব দেওয়া হয়েছে শাহজাহান খানকে। সংসদে ওবায়দুল কাদের, সমাধানের প্রতিশ্রুতি সাবেক মন্ত্রীর। বাংলাদেশের দুর্ঘটনার রেট আরো কমে যাবে, এই দায়িত্ব নিয়েই কিন্তু আমি কথা বলছি মাননীয় স্পিকার। এই ছিল রাত 11টার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।